আজ পহেলা জুলাই ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯২১ সালের এদিনে যাত্রা শুরু হয় সর্বোচ্চ এ বিদ্যাপীঠের। সে হিসেবে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এ বিশ্ববিদ্যালয় ১০৫ বছরের দীর্ঘ পথযাত্রায়, সমাজ রূপান্তর ও উন্নয়ন অভিযাত্রায় রেখেছে ধীর ভূমিকা। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা ও পরিসরে রেখেছে যুগান্তকারী ভূমিকা। বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রের অভ্যুদয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। পৃথিবীতে এক অনন্য নজির। অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭। স্বীকৃতি মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সেরা বিদ্যাপীঠ। তবে রয়েছে চ্যালেঞ্জ ও সম্ভাবনা। সময় পরিক্রমায় এই বিশ্ববিদ্যালয়ের এখন রয়েছে ১৩টি অনুষদ, রয়েছে ৮৩টি বিভাগ, ১৩টি ইনস্টিটিউট, ৫৬টি রিসার্চ সেন্টার ও ব্যুরো, ২০টি আবাসিক হল, ৩টি হোস্টেল, মোট ৪১,২২১ জন শিক্ষার্থী। শিক্ষক রয়েছেন ১,৯৯২ জন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন মোট ৪,৪১৭ জন। বিশাল আমাদের এই শিক্ষা পরিবার। স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানের অর্থ বাজেট আসে মূলত সরকার থেকে। উচ্চশিক্ষা ও গবেষণার এই সূতিকাগার সবসময় থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রিয় এ বিদ্যাপীঠের জন্মদিনে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আজকের আয়োজন সময়ের সংলাপ অনুষ্ঠানে। টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের কারিগরি সহযোগিতায় আয়োজিত এই টক শো থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আলোচনার শিরোনাম নির্ধারিত রয়েছে উচ্চশিক্ষা ও গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি ডক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম, ডিন ভারপ্রাপ্ত সামাজিক বিজ্ঞান অনুষদ ও অধ্যাপক পপুলেশন সায়েন্সেস বিভাগ। প্রিয় দর্শক, আজ আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান সময়ের সংলাপ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। অনেক ব্যস্ততার মাঝেও সময় করে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অভিভাবক, মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। তিনি এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং শিক্ষক, একই সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। এবং স্যার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমাদের অনুষ্ঠানে। পাশাপাশি আমার সামনেই উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মুখ অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী। তিনি আপা এখন বর্তমানে অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং সাবেক চেয়ারপারসন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এবং পাশাপাশি উনি রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। আপা, আপনাকেও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। উপস্থিত সম্মানিত অতিথিদ্বয়ের কাছে আমার কতগুলো সুনির্দিষ্ট প্রশ্ন রয়েছে। জানতে চাইব আমাদের প্রিয় এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে। আসুন আমরা মূল আলোচনা পর্বে যাই। প্রথমেই প্রশ্ন করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম স্যারকে। স্যার, আপনি গত 17ই মার্চ ২০২৬ তারিখে ৩১তম উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে এসেছেন। আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। পাশাপাশি আপনার দায়িত্ব গ্রহণের মধ্যেই দেখতে পেয়েছি ৩ মাস সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। এর আগে আপনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা এবং বিভিন্ন পরিসরে আপনি কাজ এবং ভূমিকা রেখেছেন। আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ও সমসাময়িক ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর মঈনুল ইসলাম, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি একই সাথে ধন্যবাদ জানাচ্ছি টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের সবাইকে, যারা চেয়ারম্যান মহোদয়কে, যারা আমাকে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। একই সাথে যারা দেখছেন দর্শক শ্রোতা সবাইকেই আমি শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম বছর অতিক্রম করার পর ১০৬ বার্ষিকীতে এবারে তম বছরে পদার্পণ করছে। এই সময়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শুভানুধ্যায়ী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালামনাই ছিলেন, যারা এই দীর্ঘ পথ পরিক্রমায় পাশ করে গেছেন, তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণের বিশ্ববিদ্যালয়,
এই বিশ্ববিদ্যালয়ের প্রতি সবার দরদ অনেক বেশি। সেই জায়গা থেকে আমি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে, উপাচার্য হিসাবে আমার এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নটা যদি এভাবে কথা বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো দিক আছে। একটি দিক আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন, একটি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের অবদান অনস্বীকার্য। আপনি জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেটি ভাষা আন্দোলনে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়ে ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অবদান রেখেছেন যে নতুন জাতি সৃষ্টি করেছে। 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে তারা আন্দোলন করে তারা স্বৈরাচার হটিয়েছে। একইভাবে 24 জুলাই গণ অভ্যুত্থান আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের মাধ্যমেই একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতের সব সময় থেকে এই পর্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে বাংলাদেশের সমস্ত সবসময় গণ আন্দোলন সব কিছুতেই। অতএব একটা জাতি সৃষ্টি করা বিশাল কিছু। আমরা এই জন্য এবছরের প্রতিপাদ্য বিষয় রেখেছি গণতন্ত্রের পুনরুদ্ধার এবং উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা উল্লেখ করেছি। শুধু হয়তো অনেকে ভাবতে পারে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুধু গবেষণা এবং শিক্ষা হয়, কিন্তু এই একটা বিশ্ববিদ্যালয় যা কিনা জাতি সৃষ্টি করেছে, অন্যান্য গণতন্ত্র পুনরুদ্ধার কাজ করেছে, একসাথে শিক্ষায় এবং গবেষণায় এগিয়ে যাচ্ছে। আপনি জেনে খুশি হবেন বা জেনেছেনও যে QS র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের অবস্থান তৈরি করেছে। এটা তো একদিনে হয়নি, 105 বছর পাশ করার পরে এটি একটা জাতির শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসাবে স্থান পেয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত সেই বিশ্ববিদ্যালয়টি তার হাঁটি হাঁটি পা করে এই পর্যন্ত এসেছে। এখানে আমরা গবেষণা করছি, আমরা পাঠদান করছি। আপনি বিশ্ববিদ্যালয়ের পরিবারের সমস্ত তথ্য দিয়েছেন, সেখানে আর নতুন করে বলার সুযোগ নেই। তবে আমরা বলবো যে এখানে মানব সম্পদ উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বিশাল অবদান রাখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার পাশাপাশি জ্ঞান বিতরণের পাশাপাশি আমরা গবেষণায় অনেক কাজ করছি। আপনি জেনে থাকবেন যে আপনি নিজেও একজন তার ব্যক্তি যে যা কিনা বিশ্বের 2% গবেষকদের মধ্যে তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকজনের স্থান পেয়েছে, তার মধ্যে আপনি একজন। এটা গৌরবের বিষয়, গর্বের বিষয়। আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত মেধাবী, বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়। তার মাধ্যমে অত্যন্ত প্রতিযোগিতার মাধ্যমে এখানে ভর্তি হন। যারা ভর্তি হওয়ার পরে তারা অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিয়ে যখন দেশের বাইরে তারা যান, তারা অনেক ভালো কাজ করেন। এবং যে শিক্ষকরা এখানে শিক্ষক হিসাবে জয়েন করেন, তারা মেধার পরিচয় দিয়েই তারা এখানে জয়েন করেন এবং তারাই বিদেশে গিয়ে ভালো কাজ করেন। যে মানুষগুলো বিশ্বের বিভিন্ন দেশে উন্নত বিশ্বে গিয়ে অত্যন্ত দক্ষতা স্বাক্ষর রাখেন, মেধার স্বাক্ষর রাখেন, তারা এই বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রাখবেন, এটা স্বাভাবিক এবং এটাই হওয়া উচিত। কিন্তু আমাদের কিছু প্রতিকূল পরিবেশ চলতে হয়, স্বাদ আছে কিন্তু সাধ্য খুব কম থাকে। যে কারণে আমরা যখন গবেষণার কথা বলি, শিক্ষা কার্যক্রম আলটিমেটলি আমাদের অত্যন্ত উন্নত, কারণ আমরা জানি যে বহির্বিশ্বের কারিকুলামকে ফলো করেই আমরা বিশ্বের দরবারে সমান তালে চলার জন্যে আমরা কারিকুলাম তৈরি করি, সেখানে কোনো আপোষ নাই। কিন্তু গবেষণার ক্ষেত্রে আমাদের একটু ল্যাকিংস আছে, সে যা কিনা আমাদের গবেষণা করার জন্য আমাদের শুধু মেধা থাকলে হবে না। একজন ভালো রাঁধুনি রাঁধতে গেলে তাকে শুধু মেধা দিয়েই বুদ্ধি দিয়ে রান্না করা যায় না, তার জন্য কিছু মশলা লাগে, উপকরণ লাগে, ইনগ্রেডিয়েন্টস লাগে। তো সেখানে আমাদের সেগুলো এখানে খুব কম আছে। আমরা সেই জায়গা থেকে পিছিয়ে আছি, যে কারণে আমাদের মেধা আছে কিন্তু বুদ্ধি আছে, কিন্তু তাদের মশলার কমের জন্য, ইনগ্রেডিয়েন্টস কমের জন্য আমরা গবেষণায় একটু পিছিয়ে থাকি। তবে ইদানিংকালে আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা বিভিন্ন জায়গাতে আমরা কোলাবোরেশনের চেষ্টা করছি দেশের বাইরের অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে। একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে, একাডেমির সাথে ইন্ডাস্ট্রি কোলাবোরেশন করার চেষ্টা করছি। আপনি জেনে থাকবেন, আজকে আপনার মিটিং ছিলেন কিনা জানি না, আমরা চেষ্টা করছি যে অ্যালামনাইদের সাথে নিয়ে যারা এই বিশ্ববিদ্যালয়কে পাশ করে গেছেন, তাদের অনেক অবদান আছে, এটা তাদের আলমা মাটার। সো এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরও অবশ্যই কন্ট্রিবিউট করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু এটা ঘটে থাকে যে অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে আসে।
শুধু সরকারের উপর ডিপেন্ড করলে চলবে না। তো আমরা সেদিক থেকে তাদের আহ্বান জানাবো, ইতিমধ্যে জানিয়েছিও। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, শিক্ষার্থীদেরকে সুন্দর পরিবেশে পাঠদান করানো, তাদের থাকার বাসস্থান নিশ্চিত করা, তাদের খাবার নিশ্চিত করা, তাদের লাইব্রেরিতে তাদের পড়াশোনার সুন্দর পরিবেশ বজায় রাখা, এবং তাদের অন্যান্য যে সেবা যাকে বলা হয়, যে সমস্ত সেবার জন্য তারা এখানে এসেছে, তাই সেবা তারা সহজে পেতে পারে। এবং এটা আপনি হয়তো জানেন, ইতিমধ্যে আপনি দিন হিসাবে জানেন যে আমরা ইতিমধ্যে অনেকগুলো অটোমাইজেশন করেছি, ডিজিটালাইজেশন করেছি। সো আমরা অনেক কিছুই অটোমাইজেশন দিকে যাচ্ছি। আশা করি ধীরে ধীরে আমরা আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারবো বিশ্ববিদ্যালয়, আপনাদের সবার প্রচেষ্টার মাধ্যমেই। জি জি, অনেক ধন্যবাদ মাননীয় উপাচার্য। এবং একই সাথে আপনার যে কথাগুলো বললেন, যে শেষ দিকে বলছিলেন যে অ্যালামনাইরা আসলেই বিশ্ববিদ্যালয়ের প্রাণ, তাদের একটা বড় ভূমিকা রয়েছে এবং আসলে অনেক পরিবর্তন হয়েছে, ডিজিটালাইজেশন দিকে যাচ্ছি। স্যার, আপনার কাছে আরও আসবো, আপনার কাছে আরও দুটো প্রশ্ন আছে, কিন্তু এর পরবর্তী প্রশ্নে আপার কাছে যাই। আপা, স্যারের কথা তো শুনলাম এবং মোটামুটি বিশ্ববিদ্যালয়ের আমরা দেখতে পাচ্ছি একটা ট্রান্সফরমেশন, যেটাকে রূপান্তরের মধ্যে যদি ভাই সমাজ রূপান্তরিত হয়, রাষ্ট্রের মধ্যেও দেখে পাই সকল ক্ষেত্রেই রূপান্তর ঘটে। আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানীও, একজন গবেষক। তো আপা, আপনি বাংলাদেশের এই উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কি ভূমিকা হওয়া উচিত? স্যার তো মোটামুটি অনেক কিছু বলেছেন, কিন্তু আপনি মনে করেন একই সাথে যদি যে উচ্চশিক্ষায় যে অন্তর্ভুক্তিমূলক বৈচিত্র্য, যেটাকে আমরা ডাইভার্সিটি বলি, বা জেন্ডার সমতার যদি কথা বলি এখনকার সময় বিশ্ববিদ্যালয়ে, তো এই জায়গাগুলো নিশ্চিত করলে বিশ্ববিদ্যালয়কে আপনি, আমাদের বিশ্ববিদ্যালয়কে কতটা সফল বলে মনে করেন, বা এই ব্যাপারে বা কি মনে করছেন? ঐতিহাসিকভাবে তো ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা অবস্থানে যে বাংলাদেশের আইডেন্টিটির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডেন্টিটির কোনো রকম পার্থক্য নেই। তবে আজকের বিশ্বে যেখানে জ্ঞান অর্জন, জ্ঞান বিকাশ এবং নতুন নলেজ যেটা আমাদের তৈরি করা প্রয়োজন, বা যেই ভূমিকা, সেই জায়গাটার চ্যালেঞ্জগুলো অনেক বড়। এবং সেই চ্যালেঞ্জের কারণে আজকে যদি আমরা গণতন্ত্রে অথবা উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা চিন্তা করি, যে এটা কিন্তু আমরা জানি যে কোনো গবেষণা, প্ল্যানিং কমিশন থেকে শুরু করে আমাদের সমস্ত জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করছেন। আমাদের সমস্যা একটা আছে, সেটা হচ্ছে এই যে তাদের বিশাল কর্মযজ্ঞ, কর্মক্ষেত্র, এগুলো কিন্তু সেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে রিফ্লেক্টেড হয় না কোথাও, যার ফলে এগুলো ব্যক্তিগতভাবে রিফ্লেক্টেড হয়। কিন্তু আমার মনে হয় যে এগুলোকে একত্র করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের অবদান এবং এখনকার অবদান কোনোটাই ছোট করে দেখার কোনো উপায় নেই। এবং এখনকার অবদানের ক্ষেত্রে যেই জায়গাগুলোতে আমার মনে হয় আরও অনেক বেশি আমাদেরকে কাজ করতে হবে, সেটা হচ্ছে, আমরা জানি ইনোভেশন ছাড়া কিন্তু আজকের যুগে কোনো বিশ্ববিদ্যালয়ের রেটিং বলি, যা কিছু বলি, সেখানে থাকতে সে পারবে না, একটা জায়গায় অবস্থান সে রাখতে পারবে না। আমরা যদি এভিডেন্স বেসড পলিসির কথা চিন্তা করি, আজকে যত পলিসি হচ্ছে না, সেই পলিসিগুলোর এভিডেন্স তৈরি করে কিন্তু গবেষকেরাই। আর এই গবেষকরা যে আমাদের এখানে এভিডেন্স বেসড পলিসির জন্য জিনিস তৈরি করবেন, বেশিরভাগ গবেষণাই কিন্তু আমরা দেখছি আন্তর্জাতিকভাবে কোলাবোরেশনের মাধ্যমে হচ্ছে। তো প্র্যাকটিক্যালি যে আমার দেশের ইন্টারেস্ট, সেটা যে সবসময়ই ওর ভেতর দিয়ে আসছে তা নয়, বরং গ্লোবাল নলেজের ভিতরে সেটাকে যেখানে ফেলতে হবে সেখানে ফেলে আমরা গবেষণাটা করছি। তো সেই দিক থেকে আমরা যদি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টাকা পয়সা বা যা কিছু রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে আমি দেখেছি চেষ্টা কিন্তু আছে যে যাতে গবেষণাকেও ফান্ড করা যায়, কিন্তু একটা মাইন্ডসেট আছে যেটা কিন্তু গবেষণার বিপক্ষে। সেটা হচ্ছে যে এটাকে অনেকে একটা টিচিং ইউনিভার্সিটি হিসেবে দেখতে চান। তারা মনে করেন যে এখানে শিক্ষা দিচ্ছি, ভালো পড়াচ্ছি, এটাই এনাফ। কিন্তু আসলে তো এটা এনাফ নয়। শিক্ষকতার ভেতরে দুটা স্ট্রিম, একটা টিচিং, আরেকটা হচ্ছে গবেষণা। কিন্তু আমরা দেখব অল্প কিছু লোক গবেষণা করেন, বাকিরা করেন না। তো সেই জায়গাটায় যদি আমি মনে করি যে গবেষণাকে বাড়াতে হবে, তাহলে প্রতিটা শিক্ষক এমন শিক্ষকই নিয়োগ হতে হবে যিনি গবেষণায় থাকবেন, এবং তিনি নিয়োগ হওয়ার পরে তাকে অ্যাকাউন্টেবল করা যে তিনি প্রতি বছরে কি নতুন বের করছেন, সেই জায়গাটার ভিত্তিতে ইনসেন্টিভাইজ করা। কিভাবে আপনি ইনসেন্টিভাইজ করতে পারেন তাদেরকে? সহজ কথা, এই যে সাইটেশন দিয়ে আমি দেখেছি বাইরের বিশ্ববিদ্যালয়ে কিন্তু যারা সবচেয়ে ভালো সাইটেড হচ্ছে,
তাদের কিন্তু ডিনের অফিসের সামনে, নিজের ডিপার্টমেন্টের সামনে এদের ছবি কিন্তু দিয়ে রাখা হয় 1 বছরের জন্য, ইনোভেশনটাকে বলা হয়। আমরা এগুলোতে গুরুত্বর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দিই বিশ্ববিদ্যালয় পরিচালনায় অ্যাডমিনিস্ট্রেশনের দিকটাতে। আমার মনে হয় এখন সময় এসছে প্রমোশন বলি, যে কোনো রকমের ইনসেন্টিভাইজেশন বলি, যেখানে রিসার্চকে ইনসেন্টিভাইজ করতে হবে আর টাকা পয়সা আনতে পারতে হবে শিক্ষককে। কেন আমরা শুধু সরকারের উপর নির্ভরশীল থাকব? রিসার্চগুলো কিন্তু আমরা করছি, সেই রিসার্চগুলির টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে এবং এটা আনাটাও একটা চাকরির অংশ হিসেবে বিবেচনা করলে তখনই শিক্ষকরা অ্যাকাউন্টেবল হবেন রিসার্চের প্রতি। জি, ধন্যবাদ আপা। আপনি যথাযথই বলেছেন, শুরু করেছেন উদ্ভাবন দিয়ে, ইনোভেশন দিয়ে, তারপর বললেন এভিডেন্স বেসড, যেটাকে প্রামাণ্য নির্ভর নীতি তৈরির ক্ষেত্রে, এবং কোলাবোরেশনের যে জায়গাটি অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে অংশীদারিত্বের ভিত্তিতে, এবং আমাদেরও দায়বদ্ধতার জায়গা রয়েছে যে শুধুমাত্র সরকারের মুখাপেক্ষি নয়, এর বাইরেও আমাদের যাতে এখানে আর্থিক সহযোগিতার জায়গাটা যাতে আমরা উত্তরণ করতে পারি। আমার মনে হয় আপা আপনার কাছে আবারও আসবো পরবর্তীতে। এই মুহূর্তে মাননীয় উপাচার্যের কাছে আবার চলে যাই, কারণ স্যার ভালো করে এই মুহূর্তে জানেন যে অতি সম্প্রতি যে কয়েকদিন আগে যে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 যে প্রকাশিত হয়েছে, বাংলাদেশের মোট 13টি বিশ্ববিদ্যালয় স্যার এখানে স্থান পেয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে অবস্থান করছে, যদিও কেউ কেউ ভিন্নভাবে বলার চেষ্টা করে থাকেন বিশ্ববিদ্যালয়কে নিয়ে। তবে আমি যেটি মনে করছি স্যার, আপনি বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান কিন্তু 600-তে, যদিও আমরা দেশের মধ্যে সেরা রয়েছি। তো নানা সীমাবদ্ধতার মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এগিয়ে যাবার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন স্যার? জি, আপনাকে আবার ধন্যবাদ। আপা চমৎকার করে বলেছেন। সেই ধারাবাহিকতার দিকে আমরা যে চলে যাই, রিসার্চের কথা আবার বলেছেন। জি জি, তারই ধারাবাহিকতায় রিসার্চ ছাড়া একটা বিশ্ববিদ্যালয়ের খুব উপরে উঠতে পারে না। টিচিং ইউনিভার্সিটি হিসাবে আমরা স্বীকৃতি পেতে চাই না, কখনো ছিলামও না। এখনও আমরা সেই জায়গায় আছি যে আমরা সবসময় গবেষণা করি এবং বিশ্বের মানদণ্ডে যে জায়গায় আমরা থাকার চেষ্টা করি সেখানে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি, এটাই স্বাভাবিক। এবং সে সাইটেশনের কথা বলেছেন, আমরা সাইটেশন নাম্বার বাড়াতে না পারলে আমরা বিশ্বের দরবারে কিউএস র্যাঙ্কিংয়ে সেটা আমরা ভালো যেতে পারবো না। তবে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে বছরে আমরা কিউএস র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ঢাকা ভিতরে সেরা 1 নম্বর অবস্থান করেছে, এটা ভালো খবর। কিন্তু সার্বিকভাবে আপনি বলছেন বিশ্বের দরবারে যে অবস্থানটা কেমন, অবশ্যই আমরা সেটা মানে আশাব্যঞ্জক না, কেননা আমরা যেমন ভালো করছি অন্যরা ভালো করছে। এই বিশ্বায়নের যুগে কেউ বসে নাই। আমরা যেমন করে দৌড়াচ্ছি তারাও দৌড়াচ্ছে। সো আমরা আমাদের স্বাদ এবং সাধ্য সব কিছুকে অ্যাকুমুলেট করে আমরা দৌড়ানোর সাথে সাথে তারাও সেভাবে এগোতে পারছে। আমি তো একটু আগে বললাম যে আমাদের যে পরিমাণ সুযোগ রিসোর্স আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের মেধা আছে, কিন্তু আমাদের একমাত্র ফান্ডিংয়ের ল্যাকিংসটা আছে। তবে আমরা এখন কিন্তু বললাম যে সরকার, আপাও একসাথে একমত হয়েছেন আমার সাথে, যে সরকারের একাধি তাকিয়ে লাভ নেই, আমাদেরকে কিন্তু ফান্ড আনতে হবে। আমরা গবেষণা করার জন্য বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আপনি নিজেও অনেক জায়গায় মানে কোলাবোরেশন করছেন, আপনি এমওইউ সাইন করেছেন, আমরা প্রতিনিয়ত এমওইউ সাইন করে যাচ্ছি। এটা কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে, এর গুরুত্ব আছে। সো এটা মধ্য দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা এটাও বলেছি একটু আগে যে আমরা গবেষণার জন্য গভর্নমেন্টের কাছে ফান্ড চাইব। একটা কথা খেয়াল রাখুন যে গত কদিন আগে বাজেটে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, যেখানে শিক্ষাকে প্রায়োরিটাইজ 1 নম্বর ক্যাটাগরিতে নিয়ে এসেছেন। আমরা অতীতে এটা দেখিনি, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই এই বছরে প্রথমেই দেখলাম যে শিক্ষাকে 1 নম্বর খাতে নিয়ে এসেছে, অগ্রাধিকার দিয়েছে। এটা একটা পজিটিভ সাইন যে আমরা এই মানে শিক্ষাকে সরকার কতটুকু গুরুত্ব দিচ্ছে। আমরা একারা চাইলে হবে না, সামগ্রিকভাবে কালেকটিভলি আমরা চিন্তা করতে হবে। এবছরের বাজেটে জিডিপির 2% নিয়ে এসেছে, এবং সরকার অঙ্গীকার করেছেন সংসদেই যেটা ধীরে ধীরে 5% নিয়ে আসবে। জিডিপির আপনার উন্নত বিশ্বে জিডিপির যদি 6%-এর মধ্যে রাখা যায় এই শিক্ষা খাতে বাজেট, তাহলে মানে উন্নত শিক্ষা বা মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব। সেই জায়গা থেকে আমরা মনে হয় শুরু করেছি, আমার কাছে মনে হয় বলেছি। এই কারণে মনে হচ্ছে যে গত বছর ছিল 1.39 জিডিপি পার্সেন্টেজে, এবার 2% নিয়ে এসেছে এবং সেই অ্যামাউন্ট বাড়িয়েছে। আমরা মনে করছি যে সরকার এদিকে নজর দিচ্ছে, সেই নজর দিলে আমরা আশা করি ভালো করব। আমি একটু ব্যাকে যেতে চাই যদি আপনি সময় দেন। জি জি, অবশ্যই। আমি শুধুমাত্র গাছের আগায় পানি দিলে গাছ কিন্তু বাঁচে না, গাছের গোড়ায় পানি দিতে হয়।
সে জায়গাটাকে আমি সরকারের প্রতি আমার এই উপাচার্য হিসাবে আমি অনুরোধ করবো এইভাবে যে আপনি দেখুন একটু সমালোচনা করি সেভাবে এইভাবে যে একজন বিসিএস অফিসার যিনি শিক্ষা ক্যাডারে জয়েন করেছেন, একই সাথে তার এক কলিগ বা তার বন্ধু জয়েন করছে অ্যাডমিন ক্যাডারে বা পুলিশ ক্যাডারে বা ট্যাক্স ক্যাডারে বা কাস্টমস ক্যাডারে বা ফরেন মিনিস্ট্রি ক্যাডারে। যে ব্যক্তিটি এডুকেশন ক্যাডারে যাচ্ছেন তিনি সর্বোচ্চ হাই স্থান পাচ্ছেন প্রিন্সিপাল হিসেবে, কলেজ প্রিন্সিপাল, তিনি পাচ্ছেন 4th গ্রেড অফিসার। আর আপনি যদি সেখানে একজন ক্যাডার অন্য ক্যাডারে অ্যাডমিন ক্যাডারে তিনি যদি যান টপ গ্রেডে যান, গ্রেড 1-এ যাচ্ছেন, এরপরে সিনিয়র সচিব হচ্ছেন, আরও একটা অপশন তাদের দিয়ে রেখেছেন। তাহলে মানুষজন কেন শিক্ষাকে পছন্দ করবে এই ক্যাডারটাকে? কেন শিক্ষা ক্যাডার? তখন তবে অ্যাডমিন চাইবে, পুলিশ চাইবে। আপনি শিক্ষাকে যদি আগে থেকে দমিয়ে রাখেন, যদি এই ক্যাডারটাকে যদি আপনি এটাকে বলেন সর্বোচ্চ ক্যাডার হবে। আমরা দেখেছি দেশের বাইরে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলা এবং ইন্ডিয়া, তারা এই ক্যাডারটাকে অনেক গুরুত্ব দিচ্ছে, এক্সট্রাভাবে তাদেরকে অ্যালোকেশন করেছে। আপনি এটাকে আগেই দমিয়ে রাখলে আপনি তার মানে আপনি চান কি চান না তার উপর ডিপেন্ড করবে এই প্রতিষ্ঠানটা এই সেক্টরটা ভালো করবে কি করবে না। আমি বলবো যে অবশ্যই এই ক্যাডার সেক্টরটাকে গুরুত্ব দিতে হবে এমনভাবে যাতে করে অ্যাটলিস্ট প্রাইমারি লেভেল থেকে ভালো করতে হবে। প্রাইমারি লেভেলে যদি ভালো শিক্ষক পাই, এই ক্যাডার সেই এই সেক্টরে যদি ভালো শিক্ষক আসে, তাহলে প্রাইমারি লেভেলে ভালো শিক্ষার্থী আমরা পাবো। ভালো শিক্ষার্থী মাধ্যমিকে যাবে, মাধ্যমিকে ভালো শিক্ষক পাই তারাই কলেজে যাবে, কলেজ থেকেও একই রকম ভালো শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসবে। আমরা যেটা পাই সেগুলো মাধ্যমিকে লেখাপড়া এমন লেভেলে শিক্ষকদের পড়া আমরা পাচ্ছি, যারা কোথাও চাকরি পাচ্ছেন না তাদেরকে দিয়ে আমি স্কুলে পড়াচ্ছি, তারা যা এখানে পাঠান তাদেরকে আমরা এখানে মানুষ করার চেষ্টা করি। গাছের টপে আমরা আছি, গাছের গোড়া কেমন আছে, মজবুত কিনা সেটা আমরা দেখি না। অথবা আমাকে যদি শুধু শুধু আমরা বলবো গবেষণা করো, সাইটেশন বাড়াও, পেপার বাড়াও, কিন্তু আমি আমার মেধার বিকাশের জন্য বা মেধাবী শিক্ষার্থীদের জন্য বা শিক্ষাখাতকে প্রায়োরিটি না দিয়ে আমি শুধু মানে চিল্লাও করলে তো হবে না। আমি একবারে গ্রামের কথাই বলছি, চিল্লালে তো হবে না। আমাকে সত্যিকারভাবে এই সেক্টরটাকে গুরুত্ব দিতে হবে এমন করে যেন বটম থেকে ভালো করে টপে ভালো যাবে। এই জন্য আমরা সেটা সরকারের সাথে বা বিভিন্ন পর্যায়ে কথা বলার চেষ্টা করি। কিন্তু আমি বলবো আমার জায়গাটা, হয়তো বলবে তুমি ওদিকে মাথা ঘামাইও না, তোমার জায়গা তুমি ঠিক রাখো, এটা হয়তো অনেকে বলবে, সমালোচকরা বলতেও পারে। কিন্তু আমি সেটা জায়গায় তার দৃষ্টি যদি আমার দিকে আনতে চাই, আমি বলবো এইভাবে, হ্যাঁ দেখুন আমরা আমার জায়গায় চেষ্টা করছি, আমরা আমাদের যতটুকু রিসোর্স আছে তার মধ্যে থেকে চেষ্টা করছি আমরা বহির্বিশ্বের সাথে বাংলাদেশের একাডেমি, একটু আগে বলছি একাডেমি ইন্ডাস্ট্রি এবং আমাদের যাদের কাছ থেকে হাত পাতলে বিশ্ববিদ্যালয়কে একটা ভালো ফান্ড আনতে পারবো, তার জন্য আমি আমার জায়গাতে চেষ্টা করছি এবং চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ মাননীয় উপাচার্য আপনার চমৎকার বক্তব্যের জন্য। একই সাথে যে কথা বললেন যে শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে, গুরুত্ব দিতে হবে এবং সেই জায়গায় ধারাবাহিকতায় আমরা আরও একটি প্রশ্ন নিয়ে আসবো স্যার আপনার কাছে, সর্বশেষ প্রশ্ন। তার আগে আপার কাছে একটু ঘুরে আসি। আপা, যদি আপনিও সংক্ষিপ্ত পরিসরে যদি বলেন যে স্যার তো আমাদের অবস্থানটা বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বা আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আমাদের কি অবস্থান, যে একটু আগে আলোচনা চলছিল, কিন্তু এর থেকে যদি আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই তাহলে উন্নয়নের জন্য ধরেন কী ধরনের পদক্ষেপ লাগবে, এবং বিশেষ করে গবেষণার যদি গুণগত মান এবং আন্তর্জাতিক যে প্রকাশনার কথা বলছি সেটির যদি বৃদ্ধি করতে চাই, তাহলে কী ধরনের নীতি বা প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন বলে আপনি নিজেও একজন গবেষক আপা, তো সেটি বলবেন। তবে একটু ব্যাকগ্রাউন্ডে যেটা মাননীয় উপাচার্য শুরুতে বলেছিলেন যে দেখেন যে 2025 সালে আমাদের এই সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু যে এই যে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বা নেদারল্যান্ড ভিত্তিক সব প্রকাশনা এলসেভিয়ার, তারা কিন্তু বিশ্বের 2% বিজ্ঞানীকে আইডেন্টিফাই করেছেন, যাদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি 35 জন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারপর আইসিডিডিবি গিয়েছিল। কিন্তু কাজে এটি কিন্তু দেখছি এই অবস্থার মধ্যে যদি মনে করেন আমরা আরও সামনে যদি এগিয়ে যেতে চাই, তাহলে কী ধরনের নীতি বা প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন বলে মনে করেন? প্রথমেই আমি গর্ববোধ করছি যে আমার যে সহকর্মী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন, বিশেষ করে নতুন প্রজন্ম, তাদের অনেকেই রিসার্চে তীব্রভাবে ইন্টারেস্টেড। এবং আপনি যেই বললেন যে 2% যে সায়েন্টিফিক ইনোভেটিভ শিক্ষকের ভেতরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 35 জন আছেন এবং তার ভেতরে আপনিও কিন্তু একজন, তো আমরা সবাই খুব গর্বিত এই জন্য। তো আমরা এই 35টাকে হাজারে নিতে চাই, সেটাই আমাদের লক্ষ্য, সেই কারণেই আমরা কথা বলবো। তো আমরা প্রথম যে ব্যাপারটা ভাববো সেটা হচ্ছে রেটিং 600
ওটা নিয়ে আমি অত ভাববো না। কেন ভাববো না? কারণ আজকে আমি জানি বিভিন্ন ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান বিশ্ববিদ্যালয়ের রেটিং পড়ে গেছে। কেন পড়ছে? এটার কারণ হচ্ছে চায়না প্রায় 1000-এর মতো বিশ্ববিদ্যালয় তৈরি করেছে বিভিন্ন প্রভিন্সে, এবং তাদের যে কোয়ালিটি তারা সব জায়গায় তারা আগে চলে যাচ্ছে। সাসেক্সের মতো বিশ্ববিদ্যালয় এখন 100-র নিচে চলে গেছে। তো এটা একটা বিশাল কম্পিটিশনে ওই জায়গায় আছি বলে দুঃখ করব না, বরং ওখান থেকে কি করে বেরোবো। তো বেরোবার চিন্তাটা কি? বেরোবার প্রথম চিন্তা হচ্ছে আমাদের যে রিসার্চগুলো হচ্ছে সেইগুলো আমরা কোন ধরনের জার্নালে ছাপাচ্ছি, প্রকাশনায়। কোনখানে ছাপাচ্ছি, তাই না? আমাদের কিন্তু হাই যে ইয়েগুলো আছে, ইম্প্যাক্ট, সেই হাই ইম্প্যাক্টওয়ালা জার্নালগুলোতে আমরা ছাপাচ্ছি কি না, এবং এটাকে ক্রাইটেরিয়া করতে হবে। আমরা জানি প্রমোশন, আমাদের শিক্ষকদের প্রমোশনের সাথে কতগুলো আর্টিকেল সেটা যুক্ত, কিন্তু আমরা প্রায়শই দেখেছি যে কোনো জায়গায় পাবলিশ করেই কিন্তু প্রফেসর হচ্ছেন, আর যিনি খুব ভালো হাই ইম্প্যাক্ট জার্নালে প্রকাশ করলেন তিনি ওই একই সুবিধা পাচ্ছেন বা পাচ্ছেন না। পিএইচডি করতে গেলে তারা পিছিয়ে পড়ছেন, যারা এখানে বসে 3 বছরের মাথায় পদোন্নতি পেয়ে যাচ্ছেন, তখন ওই পিএইচডি করা আসা লোককে কিন্তু আপনাকে পরে ঠিক জায়গায় আনতে হবে। এই জায়গাগুলো না হলে রিসার্চের প্রতি যে মমত্ব সেটা আমার শিক্ষকের যে চায় রিসার্চ করতে তার থাকবে না। দ্বিতীয় যে আরেকটা জিনিস, আমাদের তো ব্রিলিয়েন্ট মাইন্ড সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি পড়িয়েছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, আমি মুগ্ধ হয়েছি আমাদের ছাত্রদের অ্যাচিভমেন্টে। এবং যখন আমি চেয়ারম্যান ছিলাম আমি যেটা শুরু করি যে একটা বছরে একটা করে আমরা যারা আমাদের স্টুডেন্ট তাদের জন্য ইয়াং একাডেমিক্স অ্যান্ড প্রফেশনালের কনফারেন্স করব, এবং সেই কনফারেন্সের পেপার আমি বলবো এগুলোর কোয়ালিটি এত উঁচু এদের পেপার, এবং শিক্ষকরা প্রচুর কেটেছেন তাদের সাথে, এবং এইগুলোকেই যদি আমরা জার্নাল পর্যায়ে নিয়ে যাই, এগুলো কিন্তু ইয়াং একাডেমিক্স ক্যারিয়ার এই জায়গায় রিসার্চটা দিয়েই বাইরের বিশ্ববিদ্যালয়গুলো ওঠে। যতগুলো আমরা কাজ করছি বাইরের বিভিন্ন একসাথে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে, সব জায়গায় কাজগুলো করছে ইন্টার্নরা। কাজ শিক্ষক গাইড করছেন, ইন্টার্নরা করছে ওই ওনার পরামর্শের ভিত্তিতে সেই কাজের উপরে তখন কাজ করছেন শিক্ষকরা, তাই না? তো আমাদের ওই জায়গায় যেতে হবে। আর বাইরে আমরা জানি যে এখন কোথাও ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন কোথাও পিএইচডি ছাড়া শিক্ষক রিক্রুটমেন্ট হয় না। তো আমাকে আস্তে আস্তে আমার স্ট্যান্ডার্ড বাড়াতে হবে এবং মানে সোজা কথা মানে যারা গবেষণা করছেন তাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং বাইরে কি হয় যে যারা গবেষণা করছেন তাদের বেশ কিছু সুযোগ সুবিধা তৈরি করে দেয়া হয়, যেমন তাদেরকে বলা হয় যে তোমার ক্লাস একটা কম নিতে হবে বা এটা করতে হবে, ওইভাবে মাপা হয় তার কর্মঘণ্টাকে। অবশ্যই যদি তিনি প্রডিউস না করেন তাহলে কিন্তু তার থেকে সেগুলো কেড়ে নেওয়া হয়। কিন্তু আমার এখানে কিন্তু রিসার্চ করি মানে আমি একটা বিরাট বিপদের মধ্যে, কারণ আমিও এখান থেকে বাইরে যাব, বিদেশ যাব। কেন আপনি এত বিদেশ যাবেন? আরে বিদেশ না গেলে তো এইসব মিটিং হবে না। তো এই জায়গাগুলো ছাড়তে হবে, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, এবং অবশ্যই শিক্ষককে অ্যাকাউন্টেবল থাকতে হবে যে আমি ক্লাসও নেব, গবেষণাও করব। কিন্তু যারা গবেষণা করেন না তারাই যে রেগুলার ক্লাস নেন সেটাও কিন্তু না। কিন্তু আমাদের সেই অ্যাকাউন্টেবিলিটির স্ট্রাকচারটা তৈরি করতে হবে এখন, যেটা হচ্ছে এখন কিন্তু আবার হচ্ছে যে এই স্ট্রাকচারটা। আর আমি একটা কথা বলবো এখানটায়, যে এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার আত্মার যোগাযোগ। আমার নানা ছিলেন এখানে কন্ট্রোলার এক্সামিনেশন, আমার মামা ফিজিক্সের প্রফেসর ছিলেন, আমার বাবা ছিলেন বাংলা বিভাগে, আমি ছিলাম পলিটিক্যাল সায়েন্স, আমার বোনেরা ছিল সব আপনার সহধর্মিণী। হ্যাঁ, আমার হাজব্যান্ড সেও, এবং আমার 2-3 বোন কিন্তু তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে চাকরি করে গেছেন। তো সুতরাং এই বিশ্ববিদ্যালয়টা আমরা মনে করি আমার, এবং এর ভালো এছাড়া অন্য কিছুই কিন্তু আমাদের চাহিদা নেই। অবশ্যই। তো আপা ধন্যবাদ। আমার মনে হয় আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। মাননীয় উপাচার্যের কাছে একটি প্রশ্ন এবং আপাকে আরেকটি শেষ করে আমরা শেষের দিকে যাব। স্যার, এখন এই অবস্থায় মোটামুটি আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আমি জানিও আপনি এ নিয়ে অনেক চিন্তাভাবনা করছেন, কাজ করছেন, এবং আপনি দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু আপনি মিডিয়াকে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চান। তো এখন স্যার এই প্রেক্ষাপটে আপনার প্রতি শেষ প্রশ্ন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি বিশ্বমানের একাডেমিক এবং গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই, তাহলে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী রোড ম্যাপ কেমন হতে পারে বলে আপনি মনে করেন স্যার?
আপনাকে আবার ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরের অনেক অংশ আপা দিয়ে দিয়েছেন, তো আমার হয়তো কষ্ট কম হবে। কারণ আপনি জেনে খুশি হবেন যে আজকে আমাদের মিটিং ছিল সকালে টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠার জন্য, এস্টাবলিশমেন্ট অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, বিকজ আমি কাজ করব, কাজে স্বীকৃতি পাবো না, আমার তাহলে সেই কাজ করতে লাভ নেই। আমি কাজ করলে তার স্বীকৃতি পেতে হবে, স্বীকৃতি পেলে মানুষ আরও কাজ করতে উদ্বুদ্ধ হবে। ম্যাডাম সেটা কথা বলেছেন একটু আগেও, যে আমরা এখন মধ্যে ওদিকে যাচ্ছি। তো সেই জন্য আজকে আমরা সেটা করেছি, প্যাটেন্ট তৈরি হবে, মানুষ কাজ করবে, তার স্বীকৃতি পাবে, আরও বেশি উদ্বুদ্ধ হবে মানুষ যখন এটা দেখবে। এর সাথে ম্যাডাম একটা অংশ বলেছেন যে আপনি শুধুমাত্র প্রমোশনের জন্য যদি আমি শুধু পেপার করি তাহলে আমাদের লাভ হবে না। আমাকে প্রমোশন করতে আমাকে স্বাদ দিতে হবে, পেপার পাবলিশ করার একটা স্বাদ গ্রহণ করতে হবে, যে আমি এটা আমার নিজের বাচ্চা যেমন করে লালন পালন করি, তাকে একটা পেপার প্রডিউস করলে তেমনি করে মজা আনন্দ পাওয়া উচিত। এবং এই জন্য নাম্বার অফ পেপারস না দেখে বরং কোয়ালিটি পেপার দেখতে হবে। পেপারটা আমি আপনার একটা ইউনিভার্সিটি আবার কন্ট্রোল করে একটা জার্নাল, আপনার ফ্যাকাল্টিতে আপনি নিজে একজন ডিন, আপনার ডিপার্টমেন্ট কন্ট্রোল করে একটা, আবার কিছু কিছু সেন্টার সাব সেন্টার করে তারাও কন্ট্রোল করে। আমরা বুঝতে চাই যে ওই সাব সেন্টার বা সেন্টারের বা ডিপার্টমেন্টের বা ফ্যাকাল্টিতে কোয়ালিটি কি কোথায় ডিটোরিয়েট করছে কিনা এটা বোঝা উচিত, জানা উচিত, নট অনলি ফর প্রমোশন। এবং এই জন্য আমাদেরকে এই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে যারা ভালো পেপার করবে তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে, স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি পেলে তারা অবশ্যই আর ভালো কিছু করার চেষ্টা করবে। একই সাথে আপনি জেনে খুশি হবেন যে আপনি নিজেও বোধহয় ছিলেন, পরশুদিন একটা মিটিং করেছিলাম 2-3 দিন আগে, যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক প্ল্যান, আমরা বিশ্ববিদ্যালয়টাকে কোথায় নিয়ে যেতে চাই, এই জন্য একটা কর্মপরিকল্পনা তৈরি করেছি, করার চেষ্টা করেছি। আমরা সেটাকে আগামী 20 বছর কোথায় দেখতে চাই সেখানে আমাদের প্রতি বছর তো এটা প্ল্যান করা যায় না, কারণ রাস্তা প্রতি বছর খুঁড়তে হয় না। বাংলাদেশ রাস্তা প্রতি বছর খুঁড়ে একবার সোয়ারেজ লাইন ঠিক করে, ইলেকট্রিক লাইন ঠিক করে, এতে রাস্তা আসলে কোনো লংজিভিটি থাকে না, আর্থিক অপচয় হয়। আমরা মানে 100 বছর না পারলে অ্যাটলিস্ট 50 বছর না পারলেও 20 বছর সামনের দিকে অ্যাহেড তাকাতে চেষ্টা করতে পারি। তার জন্য আমরা কর্মপরিকল্পনা হাতে নিচ্ছি। আমরা বাই জুলাই আমরা হয়তো আরও বড় ধরনের একটা প্রোগ্রাম শুরু করব, যার মধ্য দিয়ে 20 বছর পরে এই বিশ্ববিদ্যালয় কোথায় দেখতে চাই, বিশ্বমানের নাম্বার 600 নাকি একটু আগে ম্যাডাম বলেছেন যে 600 না, এটা গুরুত্ব না, গুরুত্ব হচ্ছে আমরা কোয়ালিটি কাজ করেছি কিনা, আমাদের কাজগুলো ওয়ার্ল্ড ক্লাসে কোয়ালিটি সম্পন্ন কিনা, আমরা শুধুমাত্র প্রমোশন পাওয়ার জন্য কাজ করছি নাকি রিয়েলি আমরা সেই কোয়ালিটি করছি, কোয়ালিটি কন্ট্রোল করছি, তার উপর ডিপেন্ড করছে। সো আমরা সেই পরিকল্পনা হাতে নিয়েছি। আপনি এর সাথে আপনি একজন অংশীদার, সো আপনি আমার দূরের না, আপনি এই প্রশাসনের একটা অংশ হিসাবে আপনিও সাথে আছেন, থাকবেন। অতএব আমরা আশা করি বিশ্ববিদ্যালয়কে এই একটা মানসম্পন্ন শিক্ষা, মানসম্মত গবেষণার মাধ্যমেই বাংলাদেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠকে বিশ্বের দরবারে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। আপা, আপনার প্রতি শেষ প্রশ্ন। আপনি কিন্তু সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আমাদের শিক্ষক, গবেষক, এবং এখানেই আপনার মূলত পদযাত্রা ছিল দীর্ঘ সময়। তো এখন আপা আপনাকে দিয়ে শেষ করতে চাই যে ইন্টারডিসিপ্লিনারি শব্দটা যখন আমরা বলি, যে আন্তঃবিষয়ক বা বহু বিষয়ক, মাল্টিডিসিপ্লিনারি যখন বলি, তো এই গবেষণা এবং উদ্ভাবনকে যদি উৎসাহিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কতটা কার্যকর ভূমিকা পালন করছে, বা এই সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যেও যদি ভাবেন যে জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা, স্বাস্থ্য, গণতন্ত্র, এই যে বৈষম্য, টেকসই উন্নয়নের কথা বলছি, তো এই সমস্ত জায়গার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে সামাজিক বিজ্ঞান অনুষদ কোন কোন ক্ষেত্রে বৈশ্বিকভাবে নেতৃত্ব দিতে পারে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি সব বিষয়ে নেতৃত্ব দিতে পারে, তাই না? না, তবে আপনার যে মানে কথাটা যেটা, সেটা তো ঠিক যে আমাদেরকে রিসার্চের ক্ষেত্রে ইন্টারডিসিপ্লিনারি হতে হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের ছেলে মেয়েদের কিন্তু আগে একটা সাবসিডিয়ারি ছিল। আমি হিস্ট্রির লোককে চিনতাম, আমি যদি আজকে লতে যে করতাম পলিটিক্যাল সায়েন্টিস্ট হয়েও আমি তাদের সাথে একটা আমার যোগাযোগ হতো। কিন্তু আমরা এখন করেছি কি সব কিছু ইন্টিগ্রেটেড করে ফেলেছি। ইন্টিগ্রেটেড করার ফলে যেটা হয়েছে, আমরা পলিটিক্যাল সায়েন্টিস্টরাই শেখাচ্ছি সোসিওলজি, শেখাচ্ছি ইকোনমিক্স। ফলে হচ্ছে কি আমার যে নতুন রিসার্চার তাদের দিগন্তটা কিন্তু উন্মোচিত হচ্ছে না বিভিন্ন দিকে। তো তাহলে সেটা করতে গেলে কি করতে হবে? আমাদের আবার করে কিন্তু ভাবতে হবে যে আমরা বিভিন্ন কোর্স কেন অন্য ডিপার্টমেন্ট থেকে নেব না। আর এই যে আমরা যে এখন যে অনবরত ডিপার্টমেন্ট খুলেছি, এটা বিশ্বের কোথাও নেই। তারা কি করে একটা ডিপার্টমেন্টের অধীনে 3টা বিভাগ এরকম করে জিনিসগুলো করে। কিন্তু আমরা কেন খুলেছি?
পয়সার অপচয় হচ্ছে, কারণ আমরা 3জন চেয়ারম্যান, 3জন অমুক, 3জন এগুলো নিচ্ছি, কিন্তু তা না করে আমরা যদি একটা বড় ইয়ের অধীনে 4টা-5টা করে ডিপার্টমেন্ট নিয়ে আসি, তাহলে কিন্তু রিসোর্স আমরা অলরেডি নিয়ে চলে Discipline আসতে ভাগ করে পারবো দাও। এবং ইন্টারডিসিপ্লিনারি হবার যে সুযোগ সেটা আমরা পাবো। দ্বিতীয় যে ব্যাপারটা আমি একটু বলতে চাই, যে আমরা যদি ইন্টারডিসিপ্লিনারি হতে চাই, আপনি দেখবেন যে আমরা এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে সরকারের বিভিন্ন গবেষণার সাথে যুক্ত থাকি বা পলিসি মেকিং এর সাথে যুক্ত থাকি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করতে পারে, ডিপার্টমেন্ট অথবা অনুষদ প্রতিটা মন্ত্রণালয়ের সঙ্গে, যেমন জলবায়ু পরিবর্তন, তারপরে হচ্ছে যে ডিজাস্টার, তারপরে অন্যদিকে হচ্ছে মানে এরকম যত ডিপার্টমেন্ট যেগুলো প্রায়োগিক দিক রয়েছে, সেখানে আমরা এমওইউ সই করতে পারি এবং এই এমওইউ এর আলোকে আমরা কিন্তু ওই যে গবেষণার প্রতি অ্যাক্সেসটা আমরা তৈরি করে নিতে পারি। রামরু ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একটা প্রতিষ্ঠান, সেখান থেকে যে আমরা আজকে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আমাদের এমওইউ আছে এবং এই এমওইউর ভিত্তিতেই কিন্তু আমাদের কাজ ইন্টারডিসিপ্লিনারি হয়ে যাচ্ছে, কারণ আমরা যখন ন্যাশনাল স্ট্র্যাটেজি অন ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট তৈরি করলাম সরকারের জন্য, তখন আমাকে ইঞ্জিনিয়ার নিতে হয়েছে, তখন আমাকে অ্যানথ্রোপোলজিস্ট নিতে হয়েছে, সোসিওলজিস্ট, ইন্টারন্যাশনাল রিলেশনস আর পলিটিক্যাল সায়েন্সের পলিসি তো আমি আছি। তো তাহলে এই যে জায়গাগুলো, এগুলো হবে কখন, যখন ওরকম একটা ভাইব্রেন্সি চলে আসবে, এবং আমি মনে করি আমার বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বকে এখন ওই ভাইব্রেন্সি আনার দিকে চলে যেতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আপা খুব চমৎকার করে বলেছেন এবং স্যারও খুব চমৎকার করে বলেছেন। আমরা আশাবাদী হতে চাই। হ্যাঁ। আমি মনে করি যে একটু আগে আপা বলছিলেন, আমি চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন দেখতে পেয়েছি সরকার কিন্তু বিনিয়োগ করেছেন হ্যাঁ, ইউনিভার্সিটি, ন্যাশনাল কি ল্যাব করেছেন, ওখান থেকে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা পরিকল্পনা এগিয়েছে এবং তারপর কিন্তু এখন দেখতে পাচ্ছি তারা দ্রুত এগিয়ে যাচ্ছে। আপনি যেটা বলছিলেন, চীনের 4টি বিশ্ববিদ্যালয় এখন কিন্তু রিসার্চ র্যাঙ্কিংয়ে অনেক উপরে চলে গেছে। সো আমাদের মনে হয় যে অভিজ্ঞতাগুলো কাজে দিবে এবং সামাজিক বিজ্ঞান অনুষদ থেকেও আমরা মনে করি যে ভালো কাজ করার সুযোগ রয়েছে। মাননীয় উপাচার্য এবং অধ্যাপক সিদ্দিকী আপা, আপনাকে দুজনকে আমি বলবো যে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই অত্যন্ত স্বল্প সময়ের পরিসরে, এবং আমি জানি আপনারা দুজনেই ব্যস্ত, উপাচার্য মহোদয় অত্যন্ত ব্যস্ত আমি জানি, এই ব্যস্ত সময়ের মধ্যেও যে আমাদের এই আহ্বানে আপনারা দুজনেই এসেছেন এবং এই প্রিয় প্রতিষ্ঠানের প্রতি যে আমি মনে করি আপনাদের একজনের কমিটমেন্টের বহিঃপ্রকাশ আজকে আমরা দেখতে পারলাম। তো দর্শক শ্রোতা, আপনারা ধারাবাহিকভাবে আমরা এ ধরনের আলোচনা অব্যাহত রাখব বলে আশা করছি। জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে সামগ্রিক প্রত্যাশা রয়েছে আমাদের সকলের, বিশ্বমানের আধুনিক শিক্ষা প্রদান, গবেষণায় উৎকর্ষ সাধন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে স্বীয় অবস্থান উন্নত করা, শিক্ষা ও সুশিক্ষার প্রসার ঘটানো। এই বিশ্ববিদ্যালয় থেকে জাতি সবসময় যুগোপযোগী নেতৃত্ব ও গবেষণাধর্মী সমাধান প্রত্যাশা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সমগ্র দেশ ও বিশ্বকে আলোকিত করুক। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস 2026 সফল হোক। সবাইকে এই আলোচনা অনুষ্ঠান দেখার জন্য এবং যারা এর সাথে জড়িত রয়েছেন সবাইকে জানাই অশেষ ধন্যবাদ।